দুপুরের দিল্লি, ঝলমলে রোদে গরমে হাঁসফাঁস করছে শহর, অথচ চাণক্যপুরীর এক গলিতে দাঁড়িয়ে থাকা অচেনা ভবনটিকে ছুঁতে পারছে না বাইরের কোলাহল। এই বিশেষ গোপন ঠিকানার দেওয়াল নিশ্চুপ, ভেতরে চলছে অদৃশ্য স্রোতের মতো তৎপরতা। পাখির ডাক মিলিয়ে গেছে গাড়ির হর্নে, কিন্তু এই ভবনের কাচ ঘেরা কক্ষগুলোতে শোনা যায় অন্যরকম শব্দ, কখনো ফিসফিস, কখনো যন্ত্রপাতির গুনগুন। ঢাকায়ও তখন দুপুর। হঠাৎ আমার দেশ পত্রিকার এক প্রতিবেদন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। তারা জানালো, দিল্লির ওই ভবনই এখন শেখ হাসিনার নতুন রাজনৈতিক কার্যালয়, যাকে নীতি নির্ধারকরা আড়ালে বলছে হাসিনা সেক্রেটারিয়েট। রিপোর্টে লেখা হলো, এখানে আছে আধুনিক প্রযুক্তি, গোপন বৈঠক কক্ষ, এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা। প্রতিবেদনটি প্রকাশ হতেই আলোড়ন ছড়িয়ে গেল দেশ জুড়ে। অনেকেই বললেন, এটি কেবল আশ্রয় নয়, এটি দিল্লির কারসাজির মঞ্চ, যেখানে লেখা হচ্ছে বাংলাদেশের ভাগ্যের পরবর্তী অধ্যায়। প্রশ্ন ছড়িয়ে পড়ল চারদিকে। ঢাকার মানুষ যখন রোদে হাঁটে, তখন কি সত্যিই দিল্লির এই দুপুরের অচেনা ভবনের ভেতরে গড়ে ওঠে বাংলাদেশের আগামী অন্ধকার দিনের গল্প? 5 আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে যান দিল্লিতে। ভারত সরকার কেবল তাকে আশ্রয়ই দেয়নি, বরং তাকে দিয়েছে একটি সম্পূর্ণ রাজনৈতিক কার্যালয়। সেখান থেকে তিনি এখনও দলীয় কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি করছে বাংলাদেশি পত্রিকা আমার দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, এই কার্যালয় সাজানো হয়েছে অত্যাধুনিকভাবে। স্যাটেলাইট ফোন, এনক্রিপ্টেড ইন্টারনেট, গোপন ভিডিও কনফারেন্স সিস্টেম, সবই যেন একটি নির্বাসিত সরকারের প্রধানের জন্য প্রস্তুত। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়েছে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য। এই সাংবাদিকের মাধ্যমে নাকি সরাসরি কাজ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র। তাদের মূল লক্ষ্য আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং বাংলাদেশের রাজনীতিতে আবারও তাদের ফিরিয়ে আনা। বাংলাদেশ তো বটেই, ভারতের মিডিয়াগুলো বলছে, আগস্টের শুরুর দিকেই হাসিনা দিল্লিতে তার ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে নিয়ে বৈঠক করেছেন। সেখানে ছিলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, সুজিত রায় নন্দী। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ রোড ম্যাপ তৈরি করা। যদিও বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ, দিল্লির ছায়াতলে বসে তারা নতুন করে ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছেন। ভারতের প্রভাবশালী প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী প্রকাশ্যে মন্তব্য করেছেন, বাংলাদেশে যে কোনো সময় অভ্যুত্থান হতে পারে। ডক্টর ইউনূস দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছেন সেটা হয়তো ভারত মেনে নেবে না। মানুষ হাতে অস্ত্র তুলে নিলেই পরিস্থিতি বদলে যাবে। এই মন্তব্য ইঙ্গিত করে দিল, ভারতের ভেতরে এমন শক্তিশালী মহল আছে যারা এখনও হাসিনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরীর বক্তব্য গভীরভাবে নাড়া দেয়। তিনি বলেন, 1971-এর পর থেকেই ভারত চেয়েছে বাংলাদেশ তাদের মতো করে চলুক। আজও তারা সেই মানসিকতা থেকে বের হতে পারেনি। বাংলাদেশের 5 আগস্টের পরিবর্তন তারা মেনে নিতে পারছে না। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ভারত নিঃসন্দেহে সাহায্য করেছিল, কিন্তু যুদ্ধ শেষ হতেই স্পষ্ট হয়ে যায় তাদের লক্ষ্য কেবল মানবিক সহায়তা নয়, রাজনৈতিক ও কৌশলগত স্বার্থও ছিল বড় চালিকা শক্তি। সীমান্তের ওপারে লাখ লাখ শরণার্থীর চাপ সামলানো, পাকিস্তানকে দুর্বল করা, আরেকটি নির্ভরশীল প্রতিবেশী সৃষ্টি করা, এসবই ছিল ভারতের স্বার্থ। স্বাধীনতার পরপরই দেখা যায় দিল্লি চায় ঢাকা যেন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের চোখ রাঙানি মেনে চলে। পানি বন্টন থেকে বাণিজ্য নীতি, সামরিক চুক্তি থেকে বৈদেশিক সম্পর্ক, সবখানেই ভারতের ছায়া ঘন হয়ে ওঠে। শেখ মুজিব ভারতকে বন্ধু বললেও অনেক সময় তার মন্ত্রিপরিষদকে সিদ্ধান্ত নিতে হতো দিল্লির ইঙ্গিত দেখে। পরবর্তী সময়ে জিয়াউর রহমান বা এরশাদের শাসনামলে কিছুটা ভিন্ন সুর বাজলেও ভারতের মৌলিক মানসিকতা অপরিবর্তিত থেকেছে। বাংলাদেশ হতে হবে তাদের নিরাপত্তার বলয়ভুক্ত একটি অঞ্চল। আর শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই বলয় যেন আরো শক্তপোক্ত হয়ে ওঠে। দিল্লি বুঝেছিল হাসিনা থাকলে সীমান্ত নিয়ন্ত্রণ সহজ, নিরাপত্তা সহযোগিতা অব্যাহত এবং দক্ষিণ এশিয়ার ভেতরে তাদের কৌশলগত অবস্থান সুদৃঢ় হবে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশের মানুষ কখনোই পরাধীন মানসিকতা মেনে নেয়নি। 1971-এ তারা লড়েছে পাকিস্তানের বিরুদ্ধে, আর এখনও তাদের মনে প্রশ্ন জাগে, কেন স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও দিল্লি মনে করে বাংলাদেশকে নিজেদের ছাঁচে চালাতে হবে। এই পুরনো মানসিকতার ছায়া পড়েছে দিল্লির প্রতিটি পদক্ষেপে। তাই 5 আগস্টের পরিবর্তন তারা মেনে নিতে পারেনি, কারণ এ পরিবর্তন তাদের দীর্ঘদিনের পরিকল্পনা ভেস্তে যাওয়া। বাংলাদেশের জনগণের রক্তে অর্জিত স্বাধীনতা আজও যেন বিদেশি কারসাজির আঙুলে আবদ্ধ।
হাসিনাকে যেভাবে দুধকলা দিয়ে শুধু পালছেই না, দিল্লিতে অফিসও করে দিয়েছে মোদি, পুরো ঘটনাকে সরাসরি ভারতের আগ্রাসন হিসেবে দেখছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। বিএনপি থেকে শুরু করে নতুন গড়ে ওঠা এনসিপি পর্যন্ত সবাই সাম্প্রতিক সময়ে বলছে ৫ আগস্টের পর ভারতের হাসিনাকে রক্ষার পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। আওয়ামী লীগের ভেতরে যারা এখনও আনুগত্য বজায় রেখেছে তারাও প্রকাশ্যে মুখ না খুললেও ভেতরে ভেতরে দ্বিধায় ভুগছে। একদিকে দলীয় শিকড়, অন্যদিকে জাতীয় স্বার্থ। এই দ্বন্দ্ব তাদের মধ্যে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মত পার্থক্যই অনেক সময় জাতীয় ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর এটাই শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবল প্রতাপে আবারও ফেরত আসার সুযোগ দিতে পারে। ঢাকার সাধারণ মানুষও উদ্বিগ্ন। চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সবখানেই আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছে এবার হয়তো সেনাবাহিনী এগিয়ে আসবে, আবার কেউ ফিসফিস করে প্রশ্ন করছে, যদি আবার অভ্যুত্থান হয় তবে রক্তপাত এড়ানো যাবে তো? রাজধানীর রাস্তায়, গ্রামের চায়ের টং দোকানে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিধ্বনিত হচ্ছে একই প্রশ্ন। দেশের ভবিষ্যৎ কি এখন দিল্লিতে লেখা হচ্ছে? দিল্লির ভেতরে কেন শেখ হাসিনার কার্যালয়? স্বৈরাচারকে না ফেরানো পর্যন্ত কি থামবে না মোদি, নাকি বাংলাদেশের জনগণ নিজেরাই লিখবে নিজেদের ইতিহাস? ভূরাজনীতি বিশ্লেষক মাহাদি হাসান বলছেন, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় অত্যন্ত খারাপ লক্ষণ। এখন সবচেয়ে জরুরি হলো জাতীয় ঐক্য। ভারত যদি আমাদের ওপর স্বৈরাচার হাসিনাকে চাপিয়ে দিতে চায়, তবে দলমত নির্বিশেষে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের বাস্তবতায় জাতীয় ঐক্যের প্রশ্ন কেবল রাজনৈতিক সমঝোতার নয়, এটি স্বাধীনতার অঙ্গীকার রক্ষার প্রশ্ন। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসন মানুষকে ক্লান্ত ও ক্ষুব্ধ করেছে। আবার দিল্লির কূটকৌশল, যেখানে একটি বিদেশি শক্তি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায়, এটি যেন এক নতুন ধরনের শৃঙ্খল। এই দুটি শক্তি ঠেকাতে পারে কেবল সর্বস্তরের ঐক্য। ঐক্য মানে বিএনপি, এনসিপি, জামায়াতের শুধু হাতে হাত রাখা নয়। ঐক্য মানে কৃষক তার খেতে, শ্রমিক তার কারখানায়, ছাত্র তার ক্যাম্পাসে দাঁড়িয়ে একই কণ্ঠে বলা, আমরা আর কোনো স্বৈরশাসন মেনে নেব না, আমরা আর কোনো বিদেশি ষড়যন্ত্র সহ্য করব না। মুক্তিযুদ্ধের সময় যেমন বাঙালি জাতি এক হয়েছিল পাকিস্তানি দখলদারিত্ব ঠেকাতে, তেমনি আজ প্রয়োজন সেই একই আবেগ, একই শপথ। গ্রামের মসজিদ থেকে শহরের চায়ের দোকান, সবখানেই প্রতিধ্বনিত হওয়া উচিত একই আহ্বান, বাংলাদেশ কারো পুতুল নয়। কিন্তু বাস্তবতা কঠিন। রাজনৈতিক নেতাদের অহংকার, দলীয় বিভাজন ও ব্যক্তিগত স্বার্থ বহুবার ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও জনমনে জেগে উঠেছে নতুন তাগিদ। এবার যদি ঐক্য না হয়, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। জাতীয় ঐক্যের প্রয়োজন এখন কৌশলগত অস্ত্র নয়, এটি বেঁচে থাকার শর্ত। যদি বাংলাদেশের প্রতিটি মানুষ হৃদয়ে ধারণ করে একই শপথ, তাহলে স্বৈরাচারও ভেঙে পড়বে আর বিদেশি ষড়যন্ত্র ধুলোয় মিশে যাবে। দুপুরের ঢাকায় তখন রোদ ঝলমল করছে। মানুষ ঘামে ভিজে হেঁটে যাচ্ছে রাজপথে, চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। সেই মুহূর্তে দিল্লির ভবনের ভেতরে অন্যরকম দৃশ্য। কক্ষে বসে আছেন শেখ হাসিনা, সামনে রাখা আছে আমার দেশ পত্রিকার কপি, যেখানে বড় অক্ষরে ছাপা প্রতিবেদনটি দিল্লির কারসাজি ফাঁস করেছে। সেই খবরের শিরোনামে আঙুল বুলিয়ে যাচ্ছেন তিনি, কখনো ভ্রু কুঁচকে, কখনো মৃদু হাসি ফোটাচ্ছেন ঠোঁটে, যেন প্রতিবেদনটির প্রতিটি বাক্য তার মনের ভেতর নতুন কোনো হিসাব কষছে। মুখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক রহস্যময় হাসি। চারপাশে নিস্তব্ধতা, যেন বাতাসও কোনো অদৃশ্য কথা শুনে থমকে আছে। বাংলাদেশ থেকে আসা শেখ হাসিনার ঘনিষ্ঠ সাংবাদিক সাহস সঞ্চয় করে ফিসফিস করে জিজ্ঞেস করল, ম্যাডাম, দেশে ফিরবেন কবে? হাসিনা কিছু বললেন না। জানালার ফাঁক দিয়ে তাকালেন দূরের আকাশে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়ছে, আলো ছায়ার খেলায় ঘর ভরে উঠছে। যেন এই দুপুরের মধ্যেই লুকিয়ে আছে এক অজানা গোধূলি। বাংলাদেশের ভবিষ্যৎ কি এখন এমন এক গোধূলির অপেক্ষায়, যেখানে আলো আর অন্ধকার মিলেমিশে তৈরি করছে অনিশ্চিত কাল? হয়তো আগামী কয়েক সপ্তাহেই ইতিহাস বদলে যাবে, হয়তো আবারও রক্তে লেখা হবে নতুন অধ্যায়। প্রশ্ন একটাই, স্বৈরাচার আর বিদেশি ষড়যন্ত্রের ছায়া কাটিয়ে জাতি কি গড়ে তুলবে নিজস্ব সূর্যোদয়, নাকি দিল্লির অচেনা ভবনেই আবারও লেখা হবে বাংলাদেশের আগামী?